হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। দেখো, আমরা যে WBCS প্রিলিমিনারি উইনার এই বইটি থেকে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছি, তো আজকে কিন্তু এর পর্ব নম্বর হচ্ছে 3। এই পূর্বে আমরা তোমাদের জন্য দুটি পর্ব প্রোভাইড করে দিয়েছি। তোমরা যদি সেটা না দেখে থাকো সেটা অবশ্যই একবার দেখে নেবে। তো চলো দেরি করে না করে চলো শুরু করা যাক আজকের সেশনটি। আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? দেখো, ভারতের যে গণপরিষদ ছিল এটি কিন্তু সংবিধান রচনার জন্যই ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল এবং এটা গঠিত হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। তো অপশন তোমাদের কী হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার, 1949 সালের 9 ডিসেম্বর। আর দেখো, এই গণপরিষদের কিন্তু চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং দেখো তোমরা, যখন ভারতীয় সংবিধান রচনা করতে গণপরিষদ কিন্তু মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এটাও তোমরা মনে রাখবে। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কয়টি ধারা ও কয়টি তফসিল রয়েছে? দেখো, ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। তবে সংবিধান প্রবর্তিত হওয়ার সময় কিন্তু সংবিধানে মোট 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। কিন্তু দেখো, তবে বর্তমানে তোমার যদি 2020 অনুসারে ধরো, বর্তমানে কিন্তু ভারতীয় সংবিধানে 471টি ধারা এবং 12টি তফসিল রয়েছে। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 465 ধারা। এখানে এটি তোমাদের এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার, কেননা তোমাদের এটা কিন্তু প্রশ্নটি আগে ছিল, এই জন্য তোমাদের 465 ধারা এবং 12টি তফসিল রয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে রাজ্য সময়ের ইউনিয়ন আখ্যা দেওয়া হয়েছে? দেখো, ভারতীয় সংবিধানের 22টি যে পার্ট রয়েছে সেই কিন্তু প্রথম পার্টের মধ্যেই ভারতবর্ষ ও তার অঙ্গরাজ্য ও নতুন রাজ্য গঠন এবং রাজ্যের নাম পরিবর্তন এইসব কথাগুলি বলা রয়েছে। এবং এইসব কথাগুলো তোমাদের বলা হয়েছে 1 থেকে 4 নং ধারার মধ্যে। তো দেখো, এখানে বলছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় ভারতকে রাজ্য সময়ের ইউনিয়ন আখ্যা দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু বলা রয়েছে তোমাদের 1 নং উপধারাতে। অপশন নিয়ে হয়েছে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ভোটদানের অধিকার কি মৌলিক অধিকার? হ্যাঁ, না, আংশিক, সংবিধানে নির্দিষ্ট নেই। দেখো, ভোটদানের যে অধিকার সংবিধানে স্বীকৃতি দেওয়া হলেও এটি কিন্তু মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এবং দেখো, সংবিধানের 326 নং ধারার মধ্যে কিন্তু ভোটদানের যে অধিকার সেটি উল্লেখ রয়েছে। এবং তোমরা জানো যে প্রথম অবস্থায় কিন্তু ভোটদানের অধিকার 25 বছর ছিল এবং পরবর্তীতে এটি কী করা হয়? 18 করা হয়। এবং এটা কবে করা হয়? এটা করা হয়েছিল তোমাদের 61 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং এটা করা হয়েছিল 1989-এ। এবং এটা যে রয়েছে ভোটদানের অধিকার, এটি কিন্তু তোমাদের মৌলিক অধিকার নয়। তো অপশন তোমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, শিক্ষার বিষয়টি কোন তালিকায় অন্তর্গত? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, কোনোটি নয়। দেখো, ভারতের যে সংবিধান রয়েছে সেখানে 7ম তফসিলে কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিভাজনে 3টি ভাগ করে দেওয়া হয়েছে, তালিকা প্রণয়ন করে দেওয়া হয়েছে। সেগুলোর নাম কি? সেগুলোর নাম হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। আর এই যুগ্ম তালিকার মধ্যেই কিন্তু এই শিক্ষার বিষয়টি তোমাদের পড়ে। তো অ্যান্সার তোমাদের কী হয়ে যাবে? সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো, তোমরা শিখে কি রাজ্যের মধ্যেও তোমাদের শিক্ষা বিষয়ক তোমাদের ইসে থাকে, বোর্ড থাকে এবং কেন্দ্রের মধ্যেও থাকে। তো এর জন্য এটি কি শিক্ষা বিষয়টি কিন্তু আমাদের যুগ্ম তালিকার মধ্যে পড়ে যায়। নেক্সট, ভারতের প্রকৃত শাসক কে? দেখো, ভারতবর্ষের মধ্যে প্রকৃত শাসক প্রধান হলেন কিন্তু প্রধানমন্ত্রী, এবং তোমাদের অন্যভাবে দেখো, এবং আনুষ্ঠানিকভাবে শাসক হলেন কিন্তু রাষ্ট্রপতি। তো এখানে বলছে তোমাদের প্রকৃত শাসক, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্রধানমন্ত্রী। ভারতের প্রকৃত শাসক হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী। নেক্সট, লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। দেখো, লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কিন্তু 5 বছর। তবে জরুরি অবস্থাকালে এই লোকসভার কার্যকালের কিন্তু আমাদের মেয়াদ 1 বছর বাড়ানো যায়। এটাও তোমরা মনে রাখবে যে শুধুমাত্র যে জরুরি অবস্থায় সেই সময় কিন্তু 1 বছর বাড়ানো যায়, এবং তবে সাধারণভাবে সদস্যদের কার্যকাল মেয়াদ হচ্ছে 5 বছর। অপশন তোমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, অঙ্গরাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? মুখ্যমন্ত্রী, হাইকোর্টের মুখ্য বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি। দেখো, এই যে অঙ্গরাজ্যের রাজ্যপাল যে নিযুক্তির ব্যাপারটা, এটা কিন্তু আমাদের সংবিধানের যে আর্টিকেল রয়েছে সেখানেই বলা রয়েছে, এবং এটা বলা রয়েছে আমাদের 155 নং ধারার মধ্যে। সেখানে বলা রয়েছে যে রাজ্যপালগণ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়ে থাকে। তো তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাষ্ট্রপতি। অপশন ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, পশ্চিমবঙ্গে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কত সাল থেকে প্রবর্তিত হয়? 1971, 1966, 1973, 1969। দেখো, পশ্চিমবঙ্গের যে আইনসভা রয়েছে সেখানে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থেকে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় পরিবর্তন করা হয়েছিল, এবং সেটা করা হয়েছিল 1969
সালে। অর্থাৎ দেখো যে বিধান পরিষদ আসছিল সেটা কিন্তু বিলুপ্ত করা হয়। তো বর্তমানে আমাদের কী রয়েছে, এটা তোমাদের বিধানসভা রয়েছে। তো এটা করা হয় 1969 সালে। এবং তোমরা একটা কথা মনে রাখবে যে 1969 করা হয় এবং 169 নং ধারার মধ্যে এটা বলা রয়েছে যে বিধান পরিষদ গঠন বা সৃষ্টি করার কথা এই 169 নং ধারার মধ্যে বলা রয়েছে। আর এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1969। নেক্সট, বিচার বিভাগীয় সংস্কারের বিষয়টি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? গ্রেট ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স। দেখো, সুপ্রিম কোর্ট কর্তৃক পার্লামেন্টের প্রণীত আইনের বৈধতা বিচার করার ক্ষমতাকে কিন্তু বলা হয় বিচার বিভাগীয় সংস্কার, এবং এই ব্যাপারটাই নেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো, এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগে কি নেওয়া হয়েছে ভারতের সংবিধানে, যে উপরাষ্ট্রপতি এটা নেওয়া হয়েছিল, মৌলিক অধিকার ব্যাপারটা নেওয়া হয়েছিল, এবং লিখিত সংবিধান, এই সমস্ত কিছুই কিন্তু নেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো রাইট অ্যান্সার তোমার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, ভারতের সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনযোগ্য নয়, এই রায়টি কোন মামলায় দেওয়া হয়? গোলকনাথ মামলা, যেটা হচ্ছিল 1966, কেশবানন্দ ভারতী মামলা 1973, মিনার্ভা মিলস মামলা 1980, উপরোক্ত কোনোটি নয়। দেখো, এই কি কথাগুলো কিন্তু বলা হয়েছিল, এই মামলাটি যে রয়েছে ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনযোগ্য নয়, এটা কিন্তু বলা হয়েছিল কেশবানন্দ ভারতী মামলা, যেটা হয়েছিল তোমাদের 1973। এই যে সালটা রয়েছে এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবে। নেক্সট, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের সদস্যগণ কত বছরের জন্য নিযুক্ত হন? 5 বছর, 6 বছর, 4 বছর, 7 বছর। দেখো, যে কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক যে কমিশনের সদস্যগণ রয়েছে এরা কিন্তু নিযুক্ত হয়ে থাকেন রাষ্ট্রপতি দ্বারা, এবং এদের কার্যকাল 6 বছর অথবা তার বয়স যদি 65 বছর, যেটি আগে হবে সম্পূর্ণ হবে বা আগে হবে সেই ভিত্তিতে কিন্তু তার কার্যকাল সমাপ্ত হয়ে থাকে। তো অপশন তোমাদের কী হয়ে যাবে? অপশন তোমাদের হয়ে যাবে এখানে বি, 6 বছর এবং 65 বছর, যেটি আগে হবে সেটি। এবং এনাদের নিযুক্ত করে কে থাকেন? এনাদের নিযুক্ত করে থাকেন রাষ্ট্রপতি, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট, ভারতের সংবিধানে কত নং ধারায় সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে? 340, 352, 338, 343। দেখো, ভারতের সংবিধানে সপ্তাদশ অধ্যায় 343 নং ধারায় কিন্তু সরকারি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তবে দেখো, এই যে সরকারি ভাষা সংক্রান্ত এই অধ্যায়টি কিন্তু সংবিধানের যে 12টি তপশিল রয়েছে, এই 12টি তপশিলের মধ্যে যে 8ম তপশিল রয়েছে সেখানেও কিন্তু এই স্থান লাভ করেছে, এই সরকারি যে ভাষা এটা বলা রয়েছে। এবং তোমরা মনে রাখবে যে এই তপশিলে কিন্তু বর্তমানে আমাদের 22টি ভাষা রয়েছে। তাহলে আমাদের বর্তমানে কয়টি ভাষা রয়েছে? বর্তমানে আমাদের 22টি ভাষা রয়েছে। নেক্সট, PURA, প্রোভাইডিং আরবান এমিনিটস ইন রুরাল এরিয়াস, এই ধারণাটির প্রবক্তাকে? রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, APJ আব্দুল কালাম। দেখো, এই যে প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম প্রদত্ত এই ধারণাটি হলো ভারতের জন্য প্রযোজ্য একটি গ্রামান্বয়ন, এটা কিন্তু সম্পূর্ণ যে রয়েছে এটি কিন্তু সমস্ত গ্রামায়ণের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এবং এটি যে পাই, এটি আমরা পাই APJ আব্দুল কালামের লেখা টার্গেট 3 বিলিয়ন এই বইটি থেকে আমরা এই কথাগুলো আমরা কি এটি পেয়েছিলাম। তো অপশন তোমাদের কি ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এই যে এটি ধারণাটি প্রবক্ত হলেন APJ আব্দুল কালাম। নেক্সট, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, যার বাংলা অনুবাদ উন্নয়ন ও সক্ষমতা, মূল গ্রন্থটির প্রণেতা কে? MS স্বামীনাথন, ভার্গিস কুরিয়ান, অমর্ত্য সেন, জগদীশ ভগবতী। দেখো, এটি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের কিন্তু অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য কুমার সেন। তো তোমাদের কি হয়ে যাবে? সি হয়ে যাবে এখানে। ইনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। কবে পেয়েছিলেন নোবেল পুরস্কার? উনি পেয়েছিলেন 1998 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা তোমরা মনে রাখবে। তবে দেখো, এই যে অমর্ত্য কুমার সেনের ইংরেজি ভাষায় লেখা এই ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম প্রকাশিত হয়েছিল 1999 সালে, এটাও তোমরা মনে রাখবে। কবে প্রকাশিত হয়েছিল? এটি কিন্তু প্রকাশিত হয়েছিল 1999 সালে। নেক্সট, ড্যাশ একটি সরকারি পদক্ষেপ বা নীতি যার রূপায়ণের দ্বারা রাষ্ট্র বাণিজ্যিক ঝুঁকি বেসরকারি ক্ষেত্রের দিকে সরিয়ে দিতে পারে? ঘাটতি বাজেট, বিনিয়োগ, বিলগ্নীকরণ, অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা। দেখো, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিলগ্নীকরণ। দেখো, এই বিলগ্নীকরণ ব্যাপারটা কি? এই বিলগ্নীকরণ ব্যাপারটি হচ্ছে একটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদনের যে মালিকানা রাষ্ট্রের হাত থেকে ব্যক্তিগত হয়ে যায়, এবং এটাই হচ্ছে তোমাদের এর ফলে কিন্তু একটি সরকারি পদক্ষেপের নীতি যার রূপায়ণের দ্বারা রাষ্ট্র বাণিজ্যিক ঝুঁকি বেসরকারি ক্ষেত্রের দিকে কি সরিয়ে দিতে পারে। তো অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডারের এর তত্ত্বাবধায়ক সংস্থাটি হলো? দেখো, পররাষ্ট্র দপ্তর
ভারত সরকার অর্থ দপ্তর, ভারত সরকার EXIM ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক। তোমরা আশা করি তোমরা সবাই পারবে। এটা তোমাদের কিন্তু বিদেশি মুদ্রার যে ভান্ডারে যে তত্ত্বাবধায়ক সেটা হচ্ছে তোমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক। দেখো ভারতের রিজার্ভ ব্যাংক যে কাজগুলি যে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো কিন্তু কি সরকারের পক্ষে ভারতের বৈদেশিক লেনদেনের যে তত্ত্বাবধান করা এবং ভারতের বিদেশি মুদ্রার ভান্ডারের দায়িত্ব বহন করারই কাজ হচ্ছে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকের। অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান RBI, IDBI, IFCI, SBI। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে IFCI। এই IFC হলো কিন্তু স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান। এই IFCর ফুল ফর্মকে এই IFCI এর ফুল ফর্ম হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবং তোমরা মনে রাখবে এটি কিন্তু তৈরি হয়েছিল 1948-এ এবং এটির কাজ ছিল কি শিল্পক্ষেত্রে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণদানের উদ্দেশ্যে কিন্তু এটি প্রথমত গঠিত হয়েছিল। নেক্সট, ভারতের রিজার্ভ ব্যাংক পরিচালিত হয় কতজন অধিকর্তা সম্বলিত বোর্ড দ্বারা? 21 জন, 30 জন, 5 জন, 15 জন। দেখো এই যে RBI যে রয়েছে RBI পরিচালিত কিন্তু 20 জন সদস্য থাকে, বোর্ড অফ ডিরেক্টরস থাকে এবং একজন থাকে গভর্নর। তাহলে টোটাল কতজন হয়ে গেল? 21 জন। তো তোমাদের একটা রাইট অ্যান্সার হয়ে যাবে 21 জন। তবে তোমরা জেনে নাও যে এই যে একজন যে গভর্নর থাকে সেটা কিন্তু নিযুক্ত করে থাকেন কেন্দ্রীয় সরকার দ্বারা মনোনীত হয়ে থাকেন এবং 4 জন ডেপুটি গভর্নর থাকে এবং 2 জন কেন্দ্রীয় সরকার দ্বারা মনোনীত হন এবং 4 জন কেন্দ্রীয় সরকার দ্বারা এবং 10 জন কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা মনোনীত হয় ডিরেক্টর রূপে। তো এখানে তোমাদের হয়ে গেল 21 জন। রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের 21। নেক্সট, ভারতীয় অর্থনীতিতে প্রচলিত কর্পোরেট ট্যাক্স একটি ড্যাশ প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, রাজ্য সরকার দ্বারা সংগৃহীত কর, অর্থ কমিশন দ্বারা নির্ধারিত বা নির্দেশিত কর। দেখো ভারতের কোম্পানির আইনের দ্বারা নথিভুক্ত কোম্পানিগুলো তাদের নিট মুনাফার এর উপর কেন্দ্রীয় সরকার নির্ধারিত হারে যে কর দেয় সেটাই কিন্তু তোমাদের বলা হয় কর্পোরেট ট্যাক্স। এবং তোমরা মনে রাখবে যে এটি হচ্ছে একটি প্রত্যক্ষ কর। কারণটা কি? কারণ হচ্ছে এই করভার সংশ্লিষ্ট কর্পোরেশন কি করে অন্য কারো উপর স্থানিত করতে পারে না, তাই এটি হচ্ছে একটি প্রত্যক্ষ কর। অপশন তোমাদের কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এটি হচ্ছে প্রত্যক্ষ কর। নেক্সট, মুদ্রাস্ফীতির কারণ কি? দেখো মুদ্রাস্ফীতি কাকে বলে? মুদ্রাস্ফীতি বলা হয়, কোনটাকে মুদ্রাস্ফীতি বলা হয় থাকে যখন একদিকে পণ্য ও পরিষেবার মূল্য বৃদ্ধি হয় অন্যদিকে টাকার মূল্য হ্রাস। আর অভিনবর্য বলে আমরা কি বলবো? যখন চাহিদার তুলনায় উৎপাদন কম হয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায় ফলে বাজারে টাকার যোগান বৃদ্ধি পায় তখন কিন্তু মুদ্রাস্ফীতি ঘটে। তো দেখো তোমাদের কি হয়ে যাবে রাইট অ্যান্সার? মোটের উপর যোগানের তুলনায় বেশি চাহিদা তখন কিন্তু মুদ্রাস্ফীতি হয়ে থাকে। অপশন বি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি অর্থের যোগান নিয়ন্ত্রণে RBI এর হাতে থাকা উপকরণ নয়? ব্যাংক রেট এটা কিন্তু হয়ে থাকে, CRR অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও এটা হয়ে থাকে, খোলা বাজারি কার্যকলাপ এটা হয়ে থাকে। কিন্তু সরকারি যে ব্যয় এটি কিন্তু কে করে থাকে? এটি তোমাদের করে থাকে তোমাদের সরকারি ব্যয় নির্ধারিত করে থাকে ফিসক্যাল নীতি দ্বারা, যা RBI এর সাথে কোনোভাবেই যুক্ত নয়। তো অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি সরকারের অতিরিক্ত সম্পদ সংগ্রহের পথ নয়? বাজেটে পরিকল্পনা বহির্ভূত খাতে খরচ বৃদ্ধি করা, অতিরিক্ত কর আরোপ করা, রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি করা, বিলগ্নীকরণ। যার বিলগ্নি তোমরা একটু আলোচনা করা হলো। তো দেখো তো তোমরা কিন্তু অপশনগুলি পড়ে তোমরা কিন্তু অ্যান্সারটি বুঝতে পারছো যে বাজেটে যখন পরিকল্পনা বহির্ভূত খাতে যে খরচ বৃদ্ধি করা এটি কিন্তু কোনোভাবে সরকারের অতিরিক্ত সম্পদ গ্রহণের কোনো পথ নয়। তো অপশন তোমাদের কী হয়ে যাবে? এই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বাকিগুলো যে রয়েছে এগুলো কিন্তু আমাদের কি সরকারের অতিরিক্ত সম্পদে কর করার একটি পথ সেটা বলে বিবেচিত করা হয়। নেক্সট, 1948 সালে স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি ঘোষণা করেন কে? তো দেখো শিল্পীমন্ত্রী যিনি থাকবেন তিনি কিন্তু প্রথম শিল্পনীতি ঘোষণা করে থাকবেন। তো দেখো স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেটে শিল্পমন্ত্রী ছিলেন ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি। তো অপশন তো আমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ইনি ছিলেন কি প্রথম শিল্পমন্ত্রী এবং ইনি ভারতের প্রথম শিল্পনীতি ঘোষণা করেছিলেন। আজকের শেষতম প্রশ্ন, ফিন্যান্স কমিশন আইন পাস হয় ড্যাশ সালে? 1948, 1950, 1951, 1956। দেখো ফিন্যান্স কমিশন অ্যাক্ট যেটি হয়েছিল 1951 সালে পাস হয় এবং 1951 সালে এবং সংশোধিত কিন্তু হয়েছিল 1955 সালে। এটা তোমরা মনে রাখবে, সংশোধিত হয়েছে 1955 এবং গঠিত হয়েছিল 1951 সালে। তো তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি 1951। সো ফ্রেন্ডস এই ছিল আজকের সেশন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।